কমান্ডগুলো সেটা হলো ইন্ডেন্ট এবং স্পেসিং। এর আগে আমরা অ্যালাইন সম্পর্কে আলোচনা করি, যেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, এরপরও আমরা আরেকবার আলোচনা করছি। অ্যালাইনের কাজ হলো আপনার লেখাগুলোকে ডাইনে বামে মাঝে যদি আনতে চান অথবা জাস্টিফাইড করতে চান, অর্থাৎ দোনো পাশের লেখাটাকে সমান করতে চান, সেই ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্ট থেকে লেফট সেন্টার রাইট অথবা জাস্টিফাইড ক্লিক করতে হবে। লেফট সেন্টার রাইট এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি, অর্থাৎ লেখাটাকে ডান পাশে অথবা মিডলে অথবা বাম পাশে নিয়ে যেতে চাইলে লেফট সেন্টার রাইট তিনটা কমান্ডের যে কোনো একটা কমান্ডের মাধ্যমে আমাদের কাজটা করতে পারবো। জাস্টিফাইড এর কাজ হলো আমার লেখাটার উভয় পাশে সুন্দরভাবে অর্থাৎ বর্ডারের সাথে লাগিয়ে সিরিয়াল করে লেখাটা আসবে, কোথাও কোনো স্পেসিং ফাঁকা থাকবে না, অর্থাৎ দোনো পাশে উভয় পাশে সমান সমান হবে, সেই কাজটা হলো জাস্টিফাইড। এছাড়া আরো কিছু কমান্ড আছে, জাস্টিফাইড লো, জাস্টিফাইড মিডিয়াম এবং হাইট, এগুলো আমাদের প্রয়োজন নেই, কেননা এইটার একটু তফাৎ আছে। জাস্টিফাইডেরই কাজ, তবে হালকা একটা তফাৎ আছে, সেই তফাৎটা আপনি এখন বুঝবেন না, কিছুদিন যখন কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। তবে এটা আপনার লাগবে না, কেননা এটা আমার জীবনে এখনো পর্যন্ত লাগেনি। এরপর আসেন ডিরেকশন, সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। ডিরেকশনের কাজ হলো আমার লেখাটাকে ডান পাশ অথবা বাম পাশ থেকে শুরু করা, অর্থাৎ আমি যদি বর্তমান কার্সরটা বাম পাশে থাকে আর আমি যদি আরবি কিংবা উর্দু কিংবা ফার্সি কাজ করতে চাই, অর্থাৎ ডান পাশ থেকে যে সকল ভাষাগুলো লেখা হয় সে সকল ভাষাগুলো লিখতে চাই, তবে আমাকে লেফট টু রাইট কমান্ড ক্লিক করতে হবে। আর যদি বলি না আমাকে বাম পাশ থেকে শুরু করতে হবে, তো আমাকে রাইট টু লেফট ক্লিক করতে হবে। রাইট টু লেফট মানে হলো বাম পাশ থেকে লেখাটা শুরু হবে, ডান পাশ থেকে লেখাটা শুরু হবে, বাম পাশে যাবে। আর লেফট টু রাইট মানে হলো বাম পাশ থেকে লেখাটা শুরু হবে, ডান দিকে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছেন আপনারা? আচ্ছা, এবার আসেন ইনডেন্টেশন। ইনডেন্টেশনের কাজ হলো আপনার লেখাটাকে দূরত্ব বাড়িয়ে দেওয়া, অর্থাৎ বর্ডার থেকে নির্দিষ্ট পরিমাণে একটু ফাঁকা করতে চাইলে আপনার ইনডেন্টেশনের মাধ্যমে করতে হবে। এর জন্য যে লেখাটাকে আপনি করবেন সেই লেখার মধ্যে কার্সর রাখবেন, পেজ লেআউট যাবেন, এরপর আপনি প্যারাগ্রাফে যাওয়ার পরে ইনডেন্টেশন থেকে বিফোর ট্যাক্সে ক্লিক করবেন। বিফোর ট্যাক্স মানে হলো লেখার ডান দিক থেকে, অর্থাৎ যে ভাষাটা শুরু হয় সে ভাষার কোন সাইড থেকে শুরু হয়। যদি রাইট মুখী হয় তাহলে ডান পাশ থেকে, যদি লেফট মুখী হয় তাহলে বাম পাশ থেকে, সেটাই হলো বিফোর ট্যাক্স। অর্থাৎ আপনার ভাষার শুরু লাইনের শুরুটাই একটু ফাঁকা করতে চাইলে সেটা বিফোরের মাধ্যমে করতে পারবেন। যেমন আমি 0.5 অর্থাৎ আমি এই উর্দু ক্ষেত্রে ডান পাশ থেকে একটু ফাঁকা করতে চাই, যখন আমি ফাঁকা দেব তখন দেখেন আমার এখানে হাফ ইঞ্চি পরিমাণ লেখা ফাঁকা হয়েছে। সেম কাজটা যদি আমি লেফট পাশ থেকে করতে চাই অর্থাৎ অপর পাশ থেকে, সেক্ষেত্রে আমাকে আফটার ট্যাক্স ক্লিক করতে হবে। যেমন আমি আফটার ট্যাক্সে দিয়েছি 1, আফটার ট্যাক্সে আমি 1 ইঞ্চি পরিমাণ দিয়েছি এবং আপনার বিফোর ট্যাক্সের মধ্যে আমরা হাফ ইঞ্চি পরিমাণ দিয়েছি। এই যে এখানে ফাঁকা দূরত্বটা একটু ফলো করেন, এই যে দূরত্বটা এর থেকে একটু কম, কেননা আমি এই পাশে দিয়েছি 1 ইঞ্চি এবং এই পাশে দিয়েছি 1 ইঞ্চি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে ক্লিয়ার হতে হবে আপনার ভাষাটা কোন মুখী। যে মুখী হয় সে মুখী ডান হলো বিফোর ট্যাক্স, অর্থাৎ বাম পাশ থেকে যদি হয়ে থাকে তার মানে বাম পাশের শুরুটা হলো বিফোর ট্যাক্স। ডান পাশ যদি হয়ে থাকে অর্থাৎ আরবি উর্দু ক্ষেত্রে, তাহলে আরবির শুরু হলো বিফোর ট্যাক্স। এভাবে তার অপোজিট যে ইয়েটা আছে সেটা হলো আফটার ট্যাক্স। আমি এখানে স্বাভাবিকভাবে যেটা থাকে অর্থাৎ 0, আমি সেটা 0 দিয়েছি। এবার আসেন লাইন স্পেসিং। যদি আপনি লাইন স্পেসিং করেন, লাইন স্পেসিং মানে হলো এক লাইন থেকে অপর লাইনের মধ্যখানে যে ফাঁকাটা করা হয় সেই ফাঁকাটা, ফার্স্ট লাইন এবং হ্যাঙ্গিং। ফার্স্ট লাইন মানে হলো আমার লাইনের শুরুতে, স্পেসিং এর এই স্পেশালের কাজ হলো আপনার লেখার একটা প্যারার শুরুর যদি একটু ফাঁকা করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্পেশাল থেকে ফার্স্ট লাইন এরপর দিবেন ওকে। এখন দেখেন আমার এই প্যারার শুধুমাত্র এই পরিমাণ লাইনের প্রথম লাইনের একটু ফাঁকা
দূরত্ব হয়ে লেখা শুরু হয়েছে। আর যদি আপনার এখান থেকে হ্যাঙ্গিং দেন তাহলে আপনার নির্দিষ্ট পরিমাণে আপনার লেখাটা কি হবে, দূরত্ব হবে। যেমন আমি এখানে দিয়েছি 1, ফলে দেখা গেছে আমার এই লাইনটা কি হলো, আমার 1টাকে আমি আলাদা করে নিলাম এবং বাকি লেখাটাকে একটু দূরত্বে সরিয়ে নিলাম। যদি এই সিস্টেমে কাজ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই স্পেশাল থেকে হ্যাঙ্গিং দিতে হবে, আর নান মানে হলো অটোমেটিক। এবার আসেন ইনডেন্টেশন। এখানে আরেকটা কমান্ড আছে মিরর আইডেন্ট। মিরর কাজটা আমরা করব না, কেননা মিরর কাজটা বিফোর আফটার কাজ। ক্লিয়ার? এই সম্পর্কে আমরা দুবার আলোচনা করেছি, আর এই বর্তমানে যেটা আলোচনা করছি তা হলো 3 নাম্বার আলোচনা করেছি, কেননা এটা একটা মেকআপের ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। এরপর আসেন বিফোর এবং আফটার। এই বিফোর আর আফটারের কাজ কি? এটা হলো স্পেসিং। এই কমান্ডটার নাম হলো স্পেসিং, অর্থাৎ প্রতিটা লাইনের, প্রতিটা প্যারার শুরু অথবা শেষাংশে একটু পরিমাণ, নির্দিষ্ট পরিমাণে যদি ফাঁকা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে স্পেসিং থেকে বিফোর এবং আফটার দিতে হবে। আফটার মানে হলো আপনার এই প্যারার শেষাংশে, আর বিফোর মানে হলো এই প্যারার শুরাংশে, অর্থাৎ প্রথমাংশ আর শেষাংশ। প্রথমাংশ হলো বিফোর এবং আফটার হলো আপনার শেষাংশ। অর্থাৎ আপনার এখানে বিফোরের মধ্যে দিলেন 5, দেন ওকে। এখন দেখেন সে 5 পিটি পরিমাণ এত দূরত্ব হয়েছে। আপনি যদি এখানে আরো বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি আরো বাড়িয়ে দেন। ঠিক সেম যদি এই কাজটা নিচের থেকে করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? যেমন আমার এখানে প্যারা, আমি এখানে নিচে ফাঁকা রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে প্যারা যেতে হবে এবং এখান থেকে আমি নির্দিষ্ট পরিমাণের লাইন স্পেস দিয়ে দিব, অর্থাৎ স্পেসিংটা দিয়ে দেব। এখন দেখেন এই যে আমার এখানে স্পেসিংটা বিফোরের মধ্যে আমি আফটারের মধ্যে দিয়েছি, তবে দূরত্বটা মনে হচ্ছে সেম। তবে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে আমার এই কমান্ডটা এখানেও ব্যবহার হচ্ছে, এর জন্য আমাকে কি করতে হবে, এটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার জন্য আমাকে এখানে 0 দিতে হবে। এখন দেখেন আমার এটার মধ্যে উপরে ব্যবহার করা হয়েছে 20 আর নিচে অর্থাৎ আফটারের মধ্যে ব্যবহার করা হয়েছে 5। তো এই স্পেসিং গ্যাপটা কখন প্রয়োজন হবে? যখন মেকআপের মধ্যে আপনার কোন একটা প্যারা সাজাতে যাবেন, তো সাজাতে গিয়ে আপনার একটা প্যারা থেকে আরেকটা প্যারার একটা গ্যাপ বোঝানোর জন্য, একটা সৌন্দর্যের জন্য এই কমান্ডটা আমরা ব্যবহার করি। এরপর আসেন যে আমি এখানে দিলাম 0, কেননা এটা নর্মালি থাকে 0, তাই আমি 0-তে ফিরে আসলাম। এবার আসেন আপনার লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে হলো এক লাইন থেকে পরবর্তী লাইনের মধ্যখানে ফাঁকাটা কমানো কিংবা বাড়ানো। সিঙ্গেল মানে স্বাভাবিক, 1.5 মানে হলো স্বাভাবিক থেকে আরো হাফ পয়েন্ট বেশি, ডাবল মানে হলো স্বাভাবিক যা ছিল তার ডাবল পরিমাণ স্পেস হবে। এই হলো অ্যাটলিস্ট এটা একটা কমান্ড, এবং এক্সলে এবং মাল্টিপল এগুলো আমাদের একটা কমান্ড। এগুলোর মাধ্যমে আমাদের স্পেসিং গ্যাপটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করবে? কোন লেখাকে একটা পৃষ্ঠার ভিতরে সীমাবদ্ধ করার জন্য, পরবর্তী পেজের লেখা চলে গেলে সেই লেখাটাকে ফিরে আনার জন্য। জি বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি বাসায় ফিরেন। আপনার যদি সমস্যা হয় আর ন্যায্য থাকে তাহলে যে করে, আর না ইনশাল্লাহ ভিডিও দেখে নেবেন। এরপর আসেন আপনার এই যে আমরা এখানে যে ব্যাপারটা করছি, সিঙ্গেল দিলাম, কেননা আমাদের পড়বে ছিল 1.20। 1.20 থেকে আমি যখন সিঙ্গেল দিলাম তখন আমার স্পেসিং গ্যাপটা কমবে। দেখেন এটা কমে আসছে, আগে ছিল একটু দূরত্ব বেশি, এখন দূরত্বটা একটু কমে আসছে, তার মানে এখন দূরত্বটা স্বাভাবিক। এগুলো আমরা আলোচনা করেছি, আবার আলোচনা করছি কি জন্য? একটু ক্লিয়ার হওয়ার জন্য, আর কিছুই না। কারণ এই কমান্ডগুলোর কাজ কি সেটা আমরা পূর্বে অবগত হয়েছি। এখন দেখেন যদি আমার এই কমান্ডগুলো কখনো যদি স্বাভাবিক করতে চাই, সবগুলো অটোমেটিকলি, মানে আমার একটা পেজ যখন খুলবো তখন যাতে আমার সকল কমান্ডগুলো অটোমেটিকলি আসে, অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ চাচ্ছি না অথবা নির্দিষ্ট পরিমাণ চাচ্ছি, যেখানে যা দেওয়ার তা দিয়ে আপনি ডিফল্টে ক্লিক করবেন। তখন আপনার নতুন নতুন যে পেজগুলো আনবেন
সকল পেজের ক্ষেত্রে অটোমেটিকলি এখানে যা সেটিং করবেন তাই হবে। আমি এখানে অটোমেটিকলি যেটা থাকে, যেমন জিরো থাকে, এখানে নান থাকে, এখানে 00 এবং এখানে সিঙ্গেল থাকে, আমি ঠিক তাই করেছি এবং ডিফল্টে ক্লিক করে ইয়েস দিয়েছি। এই হলো আমাদের প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফের মূল যে দুইটা কমান্ড, সেটা হলো স্পেসিং এবং ইনডেন্ট, সেটা এখানে শর্টকাট ভাবে দেওয়া হয়েছে। ইনডেন্ট ক্লিয়ার, অর্থাৎ আমার লেখাটার শুরু এবং শেষাংশে স্পেসিং গ্যাপটা কমানোর জন্য। স্পেসিং বলতে এই যে আমার এটা বর্ডার সাথে লাগিয়ে আছে, আমি একটা দূরত্ব করব, সেই ক্ষেত্রে আমার বিফোর, আবার বাম পাশ থেকে যদি আমি একটা দূরত্ব করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে আফটার। ঠিক সেম কাজটা হলো আমার এই প্যারার উপরে এবং নিচে স্পেসিং গ্যাপ কমানোর জন্য, বাড়ার জন্য স্পেসিং থেকে বিফোর এবং আফটার। ক্লিয়ার? এবার আছেন পজিশন, ব্রেন টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক এবং টেক্সট রাইটিং। এই সকল কাজগুলো আমরা শিখেছি, এগুলো কেবল টেক্সট বক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টেক্সট বক্সের ক্ষেত্রে কি করা হয়? ব্যবহার করা হয়। টেক্সট বলতে শুধু টেক্সট নয়, টেক্সট বক্স বলতে শুধু কি নয়? টেক্সট বক্স নয়, কেননা এই টেক্সট বক্স ছাড়াও আমার শেপ আছে, আমার পিকচার আছে, আমার ক্লিপ আর্ট আছে, এই সকল সবগুলোই কাজ করে এই অ্যারেঞ্জ কমান্ডগুলো। এগুলো সব অ্যারেঞ্জ কমান্ড। অ্যারেঞ্জ কমান্ড মানে হলো আপনার লেখাটাকে উপর নিচ করা, লেখাটাকে ডানে বামে করা, একটার নিচে আরেকটা নেওয়া, রোটেট করা, এই সকল কাজগুলোকে কি বলা হয়? অ্যারেঞ্জ কমান্ড বলা হয়। এই সকল কাজ সম্পর্কে আমরা আলোচনা করেছি পিকচারের মাধ্যমে। যখন আমরা পিকচার জাতীয় বা টেবিল জাতীয় কোনো কাজ করব, তখন আমার এই হাইড কমান্ডগুলো তখন নান হয়ে যাবে, অর্থাৎ আমার এইটা কি হয়ে আসবে? উজ্জ্বল হবে, তখন আমি কেবল কাজ করতে পারবো। এখানে যেমন অ্যালাইন দেখাচ্ছে, ঠিক ওই অ্যালাইনের মতো আমাদের এই কমান্ডগুলো তখন কি হবে? চালু হবে। তবে এই ক্ষেত্রে নর্মাল ট্যাক্সের ক্ষেত্রে এটার কোনো কমান্ডে আমাদের কোনো কাজ নেই, এবং এই সম্পর্কে আমরা আলোচনা করেছি পিকচারের মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এবার আসেন রেফারেন্স। চারটা কমান্ড শিখেছি, অর্থাৎ চারটা মেনু সম্পর্কে আমরা এতদিন আলোচনা করেছি। তার মধ্যে হোম মেনু এবং আপনার ফাইল মেনু, ইনসার্ট মেনু এবং পেজ লেআউট, চারটা। আমাদের মেনু বারের মধ্য থেকে চারটা মেনু সবচাইতে ইম্পর্টেন্ট। বাকি মেনুগুলোতে আমাদের দুই একটা কাজ আছে, আর এছাড়া কোনো কাজ নেই। বাকিগুলো আমাদের কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজগুলো অটোমেটিকলি আসে, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। যা প্রয়োজন নেই তা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যেমন প্রথমে আছে ট্যাবলেট কন্টেন্ট। রেফারেন্সের মধ্যে প্রথমে কি আছে? টেবিল অফ কন্টেন্ট। এই টেবিল অফ কন্টেন্টের কি কাজ? মূলত এখানে যে কমান্ডটা দেখাচ্ছে তা হলো আপনার সূচিপত্র কিভাবে করবেন সে বিষয়ের উপর। মূলত আমাদের কাজটা এমন নয়, কেননা আমরা সূচিপত্র আরো খুব সুন্দরভাবে করতে পারি। সূচিপত্র আমরা কি করতে পারি? আরো সুন্দরভাবে করতে পারি। যেমন আমরা এখান থেকে রেফারেন্স যাব, সেক্ষেত্রে আমি টেবিল যখন যাব, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া থাকবে। কোন স্টাইল আপনার পছন্দ? ম্যানুয়াল সিস্টেম আছে, ট্যাবলেট সিস্টেম আছে, অটোমেটিক। যেমন আপনি এই কমান্ডে ক্লিক করলেন, এই কমান্ডে ক্লিক করার পর আপনি এখানে শিরোনাম লেখার জন্য একটা কমান্ড আসছে। এই এরপর আসছে আপনার টেবিলের মধ্যে আরো কিছু কমান্ড আছে। আপনি যদি চান যে এই সিস্টেম আপনি এই করবেন, অর্থাৎ সূচিপত্র করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এখানে শিরোনাম চেঞ্জ করে দিতে পারেন, অথবা টাইপ অফ চ্যাপ্টার, টাইটেল, লেভেল। অর্থাৎ এই শিরোনামগুলো এখানে নর্মালি একটা অটোমেটিকলি নাম দেওয়া থাকে। এখানের মধ্যে আপনার বিষয়বস্তুর উপর আপনার পুরো বইয়ের যে শিরোনামগুলো আছে সেই শিরোনামগুলো এখানে লিখে দিবেন, এবং ডান পাশে পেজ নাম্বারটা কত নম্বর পেজের মধ্যে আছে তা লিখে দিবেন। তবে আমরা এইভাবে এই কাজগুলো এখান থেকে করি না, কারণ সরাসরি আমরা টেবিল দিয়ে আমরা নির্দিষ্ট সিস্টেমে কাস্টমাইজ করি। কোথায় সূচি লেখা হবে, কোথায় ক্রমিক লেখা হবে, কোথায় পেজ নাম্বার লেখা হবে, এই সম্পর্কে আমরা বিস্তারিত টেবিলের আকারে কাজ করে থাকি। তবে যারা টেবিলে কাজ শিখেছেন তারা ভালোভাবে এই কাজটা করতে পারবেন। যদিও বা প্রথম একটু হয়তো আপনার কাছে ভোগান্তিতে পোহাতে হবে, তবে এরপরেও বলবো যে যখন প্রজেক্ট দেখবেন এক দুইটা, তখন আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। এই যে কমান্ড গুলো আছে এগুলোর সব টেবিল অফ কন্টেন্টের কাজ, সেম কাজ।
এটা যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি অ্যাড করার জন্য অথবা আপলোড টেবিল করার জন্য সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করা হয়। তবে আমার এটা লাগে না, এটা নতুন একটা কমান্ড, এটা আগে ছিল না, এখন নতুন করে যে ভার্সনগুলো আসছে এগুলোতে অ্যাড হয়েছে। তবে এর থেকেও আমরা কাস্টমাইজের মাধ্যমে যে কাজটা করি সেই কাজটা আরো সহজ এবং খুবই সহজ। এরপর দেখতে পারবেন ফুটনোট অপশন। এই কমেন্টগুলো সব ফুটনোট। ফুটনোট কাকে বলে কে বলতে পারবেন? ফুটনোট বলা হয় টিকা। টিকা ফুটনোট কি বলে? টিকা বা সূত্র, যেটা আমরা বইয়ের নিচে দেখতে পাই ছোট আকারে টিকা ব্যবহার করা হয় অথবা সূত্র ব্যবহার করা হয়, সেটাকে ইংলিশে বলে ফুটনোট। আওয়াজ না করি, আওয়াজ না করি। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমি যেখানে ফুটনোটটা ব্যবহার করব সেই ফুটনোট ওখানে আমার কার্সারটা রাখার পর আমি ইনসার্ট ফুটনোট ক্লিক করব। যখন আমি ইনসার্ট ফুটনোট ক্লিক করব তখন আমার এখানে একটা অটোমেটিকলি নাম্বার বসবে এবং সাথে সাথে নিচে নিচে ফুটার মধ্যে আমার একটা নাম্বার আসবে এবং সেখানের মধ্যে সে বলবে যে আপনি ফুটনোটটা এখানে লেখেন। এখন দেখেন আমার এই নাম্বারটা এখানে আছে, আমি ডাবল ক্লিক যখন করব ফুটনোটটা কোথায় ব্যবহার করা হয়েছে দেখেন। আমি যখন এখানে 1 দেখব তখন আমি বুঝতে পারবো এটা একটা ফুটনোট, তখন আমি নিচে দেখলে বুঝতে পারবো যে 1 নাম্বার ফুটনোট এটা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আবার দেখাচ্ছি, আপনি যেখানে ফুটনোটটা বসাবেন সেখানে ক্লিক করার পর ইনসার্ট ক্লিক করবেন, অটোমেটিকলি ফুটনোট নাম্বার অটোমেটিকলি বৃদ্ধি পাবে। যেমন আগে ছিল, আগে দিয়েছে 1, এখন হয়েছে 2। আমি 2 নাম্বারের মধ্যে আরো কিছু লিখলাম। তারপর আমি যদি এখানে আরেকটা ব্যবহার করি, আমি আবার ইনসার্ট ক্লিক করব, এবার দেখতে পাবেন যে অটোমেটিকলি আরেকটা আসছে। এইভাবে আমরা যত দেব তত অটোমেটিকলি আসতে থাকবে। তবে যেমন আমি এটা 3টা আগে ব্যবহার করেছি, এর আগে ছিল ব্যবহার করার কথা ছিল এখানে, কিন্তু আমি এখানে দেখা গেছে আমি আরেকটা বাড়ানোর প্রয়োজন ছিল তাই আমি এখানে দিয়েছি। যখন আমি এখানে দিয়েছি তখন কম্পিউটার বুঝে নিয়েছে যে এটা 1, এটা 2, এটা 3, যদিও বা এটা আগে কমান্ড দেওয়া হয়েছে আর এটা দেওয়া হয়েছে পরে। এখানে আগে বা পরে সে বুঝে নাই, কারণ সেই গণনা করে লাইন ভিত্তিক, এই লাইনের পরে এই লাইন। সুতরাং আমার এই লাইনে যে কমান্ডটা বসবে পরবর্তী লাইনের আগের নাম্বার হিসেবে সে গণনা কি হবে, গণনাকৃত হবে। সুতরাং কম্পিউটার তখন বুঝে নেয় এটা আগে বা এটা পরে, অর্থাৎ সিরিয়ালটা লাইন আকারে সে বুঝে নেয়। যেমন দেখেন আমি বর্তমানে 1-এ আছি বা 2-এ আছি, আমি যদি এখন নেক্সট ফুটনোট যাই তখন আমার নেক্সট ফুটনোটটা দেখাবে। আমি যদি এখন ইনসার্ট ইনডোর নট ক্লিক করি তাহলে আমাকে ইনডোরের মধ্যে দেখাবে, অর্থাৎ নিচের মধ্যে যেটা ছিল সেটা ব্যবহার করবে। তবে আমার এখানে মূলত কাজ হলো শুধুমাত্র ফুটনোট বসানো, আগে পরে দেখার প্রয়োজন নেই। কেননা আগে দেখার প্রয়োজন জন্য যদি থাকে তাহলে আমরা ফুটনোট থেকে ডাবল ক্লিক করব। যখন ডাবল ক্লিক করব তখন আমার এখানে অটোমেটিকলি কার্সরটা চলে আসবে। যেমন আমি 3 নাম্বার ক্লিক করলাম, 3 নাম্বার এর মধ্যে ফুটনোটের মধ্যে আমার কার্সরটা চলে আসছে। তাহলে আমার এই কমান্ডগুলো কি নাই, ব্যবহার করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন সবাই? এখন দেখেন আমি একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। কি দেখাবো? একটা প্রজেক্ট। এই যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম টেবিল অফ কন্টেন্ট, তার উপর, অর্থাৎ একটা প্রজেক্ট করব। সে প্রজেক্ট হলো কিভাবে সূচিপত্রগুলো করা হয়। সূচিপত্র চেনেন?